শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। বর্তমান সরকারের বয়স 2.5 মাসের কিছুটা বেশি। এই স্বল্প সময়ের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে অস্বস্তিতে পড়তে হচ্ছে সরকারকে। সংস্কার বাস্তবায়ন, বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ, এছাড়াও বৈশ্বিক সংকটে জ্বালানি তেলের যে অবস্থা সেগুলো নিয়েও একটা সংকটের মধ্যে পড়তে হয়েছে সরকারকে। সার্বিকভাবে জন আস্থার যে পরীক্ষা সেটি এই 2.5 মাসেই দিতে হচ্ছে সরকারকে। কতটা সেই পরীক্ষা মোকাবেলা করতে পারছে, উতরে যেতে পারছে, সেই বিষয়গুলো নিয়েই আমরা আজকে আলাপ করব। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি 2.5 মাসে কী ইঙ্গিত দিল সরকার। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ সদস্য এবং তথ্য বিষয়ক সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল এমপি, রয়েছেন সিনিয়র সাংবাদিক কলাম লেখক জনাব মুস্তফা কামাল। এছাড়া অনলাইনে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জনাব ফরিদুল হক। আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসব। চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা পূরণে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে প্রধানমন্ত্রী। দুর্নীতি দমনে চাইলেন তরুণদের সহায়তা। আন্তর্জাতিক আইন মেনে ভারতের কাঁটাতারের বেড়ায় আপত্তি নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্তে হত্যাযজ্ঞ চালিয়ে বন্ধুত্বের কথা বলা অবান্তর, ক্ষুব্ধ নাহিদ ইসলাম। আর্থিক খাতে নিয়োগে রাজনৈতিক হস্তক্ষেপ করবে না সরকার, অর্থমন্ত্রীর আশ্বাস। চাঁদাবাজদের দৌরাত্মে বাজারে অস্থিরতা, অভিযোগ বিরোধী দলীয় নেতার, নিয়ন্ত্রণে উদ্যোগী হওয়ার আহ্বান। এবং পুলিশ পদক অনুষ্ঠান স্থগিত করা নিয়ে বিতর্ক নেই, মন্তব্য আইজিপির। জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে আগামী আগস্টের মধ্যে। দর্শক, আমরা দিনের শিরোনামগুলো শুনছিলাম, এবারে বিস্তারিত আলোচনায় যাব। প্রথমেই ফরিদুল হক, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। যে আলোচনা করছিলাম অনুষ্ঠানের শুরুতে, যে সরকারের বয়স 2.5 মাসের কিছুটা বেশি। সময়ের ব্যবধানে সময়টি খুবই স্বল্প, কিন্তু তারপরও বিভিন্ন বিষয় নিয়ে বিরোধী দল সহ নানা মহল আলোচনা করছে। এই আলোচনা কতটা যৌক্তিক অযৌক্তিক সেই প্রশ্ন রয়েছে। আপনার কাছে সার্বিকভাবে মূল্যায়নগুলো শুনবো। জন আস্থার প্রসঙ্গে যদি বলতে হয়, যে ধরেন এমনিতেই বাংলাদেশের যে কাঠামো, যে রাষ্ট্র ব্যবস্থা, এখানে যে কোনো স্বাভাবিক পরিস্থিতিতেও একটা সরকার যখন দায়িত্ব নেয় তার জন্য মানে কি বলে জনগণের আস্থা, সে আস্থা নিয়েই দায়িত্ব নেয়, কিন্তু আস্থা ধরে রাখা একটু কঠিন। কিন্তু এবারের পরিস্থিতি ছিল আরো বেশি চ্যালেঞ্জিং, যে পরিস্থিতির মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের পরে যে আমাদের ট্রানজিশন পিরিয়ড, তারপরে নির্বাচনের পরে দায়িত্ব গ্রহণ। তবে চ্যালেঞ্জের পাশাপাশি একটা ব্যাপারও ছিল যে এইবারই সম্ভবত বিরোধী দল সহ সকল রাজনৈতিক পক্ষ এবং হচ্ছে যে প্রায় সকল স্টেক হোল্ডারই সরকারকে সহায়তা করার জন্য আমি কি বলবো যে দুহাত বাড়িয়ে রেডি ছিল। কিন্তু সরকার সেটা, আমি যেটা আমার জায়গা থেকে বলবো যে সরকার সেই জায়গাটা সেই পরিস্থিতিকে কাজে লাগাতে মোটা দাগে ব্যর্থ হয়েছে। মোটা দাগে এটা কাজে লাগাতে পারেনি এবং সরকার একটা পুরনো পথে হাঁটা শুরু করেছে। মানে আপনি যদি দেখেন যে বড় সমস্যাগুলো যেটা আমাদের সামনে এসছে, ধরেন ঈদের সময় সড়ক ব্যবস্থাপনা কিংবা জ্বালানির সংকট, এরপরে এই যে হাম নিয়ে যে স্বাস্থ্য খাতের যে মারাত্মক জরুরি পরিস্থিতি চলতেছে, এই ধরনের বড় ইস্যুগুলোকে যদি আমরা দেখি, আপনি দেখবেন যে মোটা দাগে সরকার পুরনো ট্রেন্ডেই সরকারের লোকজন বলবো আমি যে হাঁটা শুরু করছে। বিশেষ করে যারা আসলে স্পোক্স পার্সন ছিলেন ওই নির্দিষ্ট ইস্যুগুলোতে, কিংবা যারা দায়িত্বশীল ব্যক্তি ছিলেন, যেমন ধরেন সড়কের কথা যদি আমি মনে করি, তাহলে আপনি দেখেন যে মানে একদম অস্বীকার করা হলো যে না, এরকম কিছুই ঘটছে না, কোনো লোকজন বাড়ানো হচ্ছে না, কোনো কি বলে যে কোনো বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না, সড়কে তেমন কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক চলছে। কিন্তু আমরা দেখলাম যে ব্যাপক মাত্রায় একটা অব্যবস্থাপনা ছিল। এখন একটা সরকারের কাছে জাদুর কাঠি নেই, সে এসে 1 মাসের মধ্যে সবকিছু ঠিক করে ফেলবে, এটা তো আমরা বুঝতে পারি। কিন্তু রেশনালি আপনার কথাটা কি, বক্তব্যটা কি? বক্তব্যটা হচ্ছে যে এই প্রবলেমটা হয়েছে, আমরা এই বিষয়গুলো নিয়ে ওয়াকিবহাল, আমরা বিশেষজ্ঞদের সাথে আলাপ করছি, আমরা এই জিনিস করতেছি, আমরা সমাধান করব। তো প্রথমে যদি আপনি অস্বীকার করেন, ডিনায়ালে যান, ডিনায়ালে গেলে যেটা হয়
যে প্রবলেমটা আর সলভ হয় না। আরেকটা প্রবণতা দেখলাম, সেটা হচ্ছে যে এই হামের ইস্যুটা নিয়ে, হামের ইস্যুটা কি পর্যায়ে কি মাত্রায়, সেই পুরো জিনিসটা তথ্য মানুষের সামনে আসার আগে হাম নিয়ে যেহেতু একটা পরিস্থিতি তৈরি হয়েছে, প্রথমেই মন্ত্রী এসে বললেন এটা আগের সরকারের দায়, কোনো তথ্য প্রমাণ ছাড়াই। এবং পরবর্তীতে দেখা গেল যে উনি যেই অ্যাঙ্গেল থেকে বলতেছেন ঘটনাটা এরকম না। হ্যাঁ, টিকাও দেওয়া হয়েছে এবং টিকা দেওয়ার রেটও খারাপ ছিল না, কিন্তু ঘটনাটা অন্য জায়গাতে। এই হামের সিমটমে মারা গেলেও সেটাকে বলা হচ্ছে হামে মৃত্যু। এবং টিকার যে প্রশ্নটা, টিকা 9 মাস বয়সের আগে টিকা দেওয়া যায় না। আজকেও ডেইলি স্টারের রিপোর্ট বেরিয়েছে যে 21টা জেলায় ওনারা মানে কি বলে তদন্ত করে দেখেছেন যে প্রায় 50% মারা গেছে হচ্ছে যাদের বয়স 9 মাসের কম। তার মানে তার টিকা নেওয়ার বয়সই হয়। তাহলে কি দাঁড়াচ্ছে যে সংকটটা অন্য জায়গায়, কিন্তু আপনি দায়টা চাপিয়ে দিলেন। ওই যে অস্বীকার করা এবং দায় চাপিয়ে দেওয়া, এইটা হচ্ছে সেই পুরনো প্রবণতা। এই পুরনো প্রবণতা একদম শুরুতে দেখা গেছে। এবং আর একটা জিনিস যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে এই যে অস্বীকার করে সরকার কিংবা সরকারের লোকেরা এবং দায় যে চাপিয়ে দেয়, এটা হচ্ছে পুরনো কাঠামোর মধ্যে, পুরনো ইনস্টিটিউশন গুলোর মধ্য দিয়ে আপনি যখন রাষ্ট্র চালাতে চান। কিন্তু আমরা তো এই কথা সরকারি দল সহ প্রায় সবাই এক বাক্যে স্বীকার করবেন যে 15 বছরের ফ্যাসিবাদী শাসনে সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছিল। তাহলে এই ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো দিয়ে আপনি কিভাবে জনগণের সার্ভিস দিবেন? আপনাকে তো প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করতে হবে এবং পুনর্গঠন সংস্কার করতে হবে। তাহলে এই সংস্কার প্রক্রিয়ায় না গিয়ে, পুনর্গঠন না করে আপনি কোন পথে এগুলোকে জনগণের জন্য বেটার সার্ভিস দিবেন? তো সংস্কার প্রক্রিয়ার ক্ষেত্রেও যেটা হয়েছে যে গণভোটের রায়কে অস্বীকার করা হলো। যে সমস্ত গণতান্ত্রিক সংস্কার ইন্টারিম গভর্নমেন্ট শুরু করেছিল, প্রত্যেকটা সংস্কারকেই বাতিল করে দেওয়া হলো এবং রাষ্ট্রকে একদম পুরনো একটা জায়গাতে নিয়ে যাওয়া হলো। তো এর মধ্য দিয়ে কি বলে যে, এবং গণভোটের রায়কে যখন অস্বীকার করা হয়, পুরনো সংস্কার প্রক্রিয়াগুলোকে কি বলে যে বাতিল করে দেওয়া হয়, তখন স্বাভাবিকভাবে তো আস্থা সংকট তৈরি হয়। তো এখন ধরেন আমরা বিরোধী দল হিসেবে আমরা তো আস্থা রাখতে পারছি না, পাশাপাশি জনগণের মধ্যেও ব্যাপক মাত্রায় অনাস্থা তৈরি হয়েছে। জি। ইতিমধ্যে অর্থনৈতিক অবস্থা খারাপ। সেই অর্থনৈতিক অবস্থা কিভাবে সরকার উত্তরণ ঘটাবে, সেই ধরনের কোন রোডম্যাপও আমরা দেখতে পাচ্ছি না। ইন দ্য জনাব ফরিদুল হক, শোনা যাচ্ছে যে আমি অর্থনৈতিক প্রসঙ্গগুলোতে আসবো। এ পর্যায়ে আমি একটু শুনে আসি। জনাব আজিজুল বারী হেলাল রয়েছেন আমাদের সঙ্গে। জনাব আজিজুল বারী হেলাল, আপনি শুনছিলেন যে বিষয়গুলো জনাব ফরিদুল হক বলছিলেন যে পুরনো পথেই হাঁটছে সরকার এবং অনেকটা ডিনায়াল অ্যাপ্রোচ, সে কথাও বলছে। আমারও তো তাই মনে হচ্ছে যে আমাদের যে বিরোধী দল, যদিও ফরিদুল আলম না, হ্যাঁ বিরোধী দল, জামাত আর তাদের যে ঐক্য, তাদের তো বিরোধী দলও সেই পুরনো পথেই আর কি আপনার সমালোচনাগুলো করছে। তার মানে বিরোধিতার খাতিরেই বিরোধিতা না, মানে আপনার কাছে পুরনো মনে হচ্ছে? আমলের বিরোধী পার্টি যেভাবে কথা বলতো, আওয়ামী লীগ যেভাবে বলতো, অন্যান্য দল যেভাবে বলতো, এখনের বিরোধী দলও সে একই কথা বলছে। তার মানে আমাদের পরিবর্তন হলো না। আর সরকারের যে পরিবর্তন হয়নি তো সে তো বলছেই, তাহলে তো দেশের আর পরিবর্তন না। 24-এর গণঅভ্যুত্থান তাহলে ব্যর্থ হয়ে গেল। মানে সরকারেরও পরিবর্তন নাই, বিরোধী দলেরও হ্যাঁ, পরিবর্তন নাই, সবকিছু পরিবর্তনটা ব্যর্থ হয়ে গেল। আসলো কোথায়? হ্যাঁ, এখন এই পরিবর্তনটা আসলো কোথায়? পরিবর্তনটা আসলো এখানে যে প্রথমে বলা হলো যে হামের টিকা দিয়ে শুরু করি। হামের টিকা 2023 সাল থেকে যে বন্ধ, এটা কিন্তু সত্য কথা। হঠাৎ একজন ইউটিউবে আমি দেখলাম, তুষার একদিন দেখে একটা টকশোতে আমাকে বলছে যে ভাই না, হামের টিকা বন্ধ ছিল না, এটা চালু ছিল। কোথায় পেলে নিউজ? তো একটা নিউজ দেখানো বললো, আমি আর দেখিনি। এটা ফ্যাক্ট চেক করো, কারণ এখন তো এআই যুগ, কত কিছু করা যায়, তাই না? ফ্যাক্ট চেক করো। শেষে ওখানে প্রমাণ হলো যে না, আসলে 2023 সাল থেকে ক্যাম্পেইনটা বন্ধ। 23 সাল থেকে ক্যাম্পেইন বন্ধ হলে এই 26 সালের 6 জুন না 6 এপ্রিল আমরা প্রথম হামের টিকা কর্মসূচি শুরু করি এবং 604 কোটি টাকা দিয়ে এই হামের টিকা কিনে এখন আমরা প্রায় 100% আর কি 1,72,00,000 শিশুদের হামের টিকা দেওয়ার কথা এই কয় মাস, এই 6 এপ্রিল থেকে এই পর্যন্ত। 4-5 দিনের আগের খবর হলো 89% দেওয়া হয়েছে। এখন আজকে পর্যন্ত মনে হয় 100% দেওয়া হয়েছে বা কিছু বাকি থাকতে পারে। এখন যে হামের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এইটার গাফিলতি কার? নিশ্চয়ই পুরনো সরকারের। হামের টিকা তো দেওয়া হয়নি, 23 সালের মতো দেওয়া হয়নি। কিন্তু উনি বলছে যে যারা মারা যাচ্ছে তাদের টিকা নেওয়ার মতো অবস্থাই ছিল না, মানে যে বয়স, সেই বয়স ছিল না।
হামের টিকা সরকার এবার 6 মাস বয়সের থেকে দেওয়া শুরু করছে, দ্বিতীয় ডোজ দেবে 15 মাসে। আচ্ছা, কিন্তু বিজ্ঞানের বিভিন্ন গবেষণায় চেঞ্জ হয়তো সব কিছু 9 মাস থেকেও দেওয়া যায়। এখন মারা যাচ্ছে কি কারণে? যে আমাদের আইসিইউর অভাব, আমাদের বিভিন্ন হসপিটালে আইসিইউর অভাব। এই অভাবটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। এটা আমরা করোনার সময় শুনেছি যে ICU আমরা এইটা এখন ম্যানেজ করছি। সুতরাং একটা প্রবলেম থ্রাস্ট আপন দ্য গভর্নমেন্ট সেটা কিভাবে মোকাবেলা করছে, এই গভর্নমেন্টের পরে চেপে বসছে হামের এই সমস্যাটা। গভর্নমেন্ট তখন সাথে সাথে আমরা গণটিকাদান কর্মসূচি শুরু করলাম এবং আইসিইউ সাপোর্ট বৃদ্ধি করলাম এবং এই যে হামের জন্য এই যে হামের টিকা যে দেওয়া হয়নি তার জন্য একটা তদন্ত কমিটি করা হয়েছে, শাস্তি দেওয়া হবে। এবং যে ম্যানেজমেন্ট যেটা আমাদের করা দরকার, আগের সরকারের ফলে হাম হয়েছে, এখন এই হামের ম্যানেজমেন্টে করতে যায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তার জন্য একটা তদন্ত কমিটি এবং শাস্তিমূলক কমিটি করা হয়েছে। তার মানে উই আর ফেসিং অ্যান্ড চ্যালেঞ্জিং দ্য আপনার এই যে মিজেলস ডিজিজ। সুতরাং এইটার জন্য যদি আপনি আমাকে অকারণে দোষারোপ করেন, আমাদের ম্যানেজমেন্টের যেটা সমস্যা যে আমাদের পর্যাপ্ত আইসিইউ নেই এবং ওষুধপত্রের যে মানে সমস্যা, গত সরকার নামে মাত্র ওষুধ খাতা কলমে কিনেছে। যারা আমার মতো 300 এমপি যারা আছে তারা জানে, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আমরা পরিদর্শন করেছি, গেছি, সেখানে দেখলাম যে আপনার স্যালাইনের যে স্যালাইনের বটলটা আছে কিন্তু দেওয়ার জন্য যে একটা সেট থাকে 4-5 টাকা দাম, ওই সেটটা পর্যন্ত নেই, কিন্তু খাতা কলমে তারা কিনছে। এবং আপনার বিভিন্ন র্যাবিজের টিকা এটাও দেখি নেই, ওষুধ টষুধ কিচ্ছু নেই, কিন্তু আপনি বইগুলো দেখবেন সব কেনা হয়েছে, মানে কাগজে কলমে কেনা হয়েছে। এখন এইটা আমাদের বহন করছি আমরা। সেজন্য আমরা আপনার উপজেলা ইউনিয়ন কেন্দ্রকে একক ধরে আমরা স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজাচ্ছি এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ একটা করেছি। যে ধরেন আমার এই হসপিটালে, সরকারি হসপিটালে 50টা বেড আছে, হয়তো পাশের প্রাইভেট হসপিটাল আরও 40-50টা বেড ফাঁকা আছে, সেখানে রোগী নেই, যেহেতু অনেক টাকা, আমরা সেখানে আমাদের এই রোগীগুলো শিফট করছি, ম্যানেজ করা হচ্ছে, তাই না? হামের টিকা দেননি আপনার শেখ হাসিনা আর ডক্টর ইউনূস সরকার, তার ফলে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিল। এখন আমরা টিকাদান কর্মসূচি করলাম, 10 টাকার। এবার আসেন জ্বালানির সমস্যা, এটাও তো থ্রাস্ট আপন আস, এটা বাইরের সমস্যা আমাদের উপরে আসলো। প্রথমে দেখলাম প্রচুর গাড়ির খুব বহর, কি জন্য? তেল নেই। আসলে এখন কি সেই তার এখন নেই কেন গাড়ির বহরগুলো? আমি একটা কথা বলতে চাই, এইসব বিষয়ে দাম বাড়ানোর ফলে আমি অনেক কথা বলেছি, তাহলে কি দাম বাড়ানোর জন্য এটা করেছে? অবশ্যই। তাহলে এই সমস্ত লোককে দেখেন যে 8 কোটি লিটার, 8 লক্ষ লিটার তেল যারা মজুত করেছিল, সেসব তেল উদ্ধার করা হয়েছে কোন কোন পাম্প থেকে উদ্ধার করা হয়েছে আপনি দেখেন। বিরোধী দলের 2টা পাম্প তো বিরোধী দলের, তাদের। এবং দেখলাম যে সীমান্তবর্তী যে সমস্ত পাম্প, সেখানে বেশি মজুত করে, সীমান্তবর্তী অঞ্চলে কারা দিচ্ছে আপনি দেখেন। আমার এইসব কথা বলতে ইচ্ছা করছে না। এবং দেখবেন যে এই যে আপনার ওই যে ফেসবুকে বট বাহিনী বলে একটা কথা আছে না, এই বট মোটরসাইকেল একটা আছে সমান, আমি দেখলাম লাইন, সেই লাইন এখন কই? মানে সরকারকে বিব্রত করার জন্য একটা মানে আর্টিফিশিয়াল ক্রিয়েটেড, আর্টিফিশিয়াল একটা কি। আমরা কিন্তু বলেছি যে তেল আমরা এই ইরাক যুদ্ধের আগে যতটা আমদানি করা হয় এখনো আমদানি করা হয়েছে, চাহিদা বেড়ে গেছে, আমরা তখন রেশনিং করেছি, এখন আবার তেল এসছে, এখন আবার সেটা নেই। দেখেন, তার মানে পরিস্থিতিকে জিম্মি করে দাম বাড়াতে হলো কেন? এটা আপনারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারলেন না। আপনার যখনই আপনার কোনো টিপোর থেকে যখন পাম্পে তেলগুলো আসে, এই পাম্পের মালিকরা অনেক সময় তেল আপনার লুকিয়ে ফেলছে, মজুত করে ফেলছে, যে ওরা তককে ছিল কখন দাম বাড়বে, সেটা দেখার দায়িত্ব কার? না, সেই তেল উদ্ধার করা হয়েছে না। এখন আপনি বলছেন জ্বালানি মন্ত্রণালয় বা খনিজ আপনার বিদ্যুৎ মন্ত্রণালয়, সেই ওয়ার্কফোর্স নেই, এটা পুলিশ পারবে, তাই না? তারপর সেনাবাহিনী দিতেন, অন্যান্য জায়গায় তো সেনাবাহিনী, আপনার ক্রান্তিকালে পুলিশ বাহিনী, এত পাম্পে আপনি যেভাবে পপুলার কথা এরকম বলা যায়, পপুলার কথা বলে সেনাবাহিনী পুলিশ দিয়ে সমস্ত পাম্প
আপনি ঘেরাও করবেন, এত পুলিশ ফোর্স আসলে যে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারীর জন্য পুলিশ রাখবে না? এইভাবে তো কথা বললে হবে না। আপনাকে না, আমরা যারা যে কোনো চুরিটা ক্রাইসিসে করলো, সেনাবাহিনী মাঠে নামাই, সেই ক্রাইসিসটা যানজট এখন থেকে শুরু কই? করে যে কোনো সেই ক্রাইসিসটা এখন কই? সেই ক্রাইসিসটা এখন তার আমরা মানে তো তখন এটা বলছি, স্পষ্ট যে তার মানে it has been আমরা কিন্তু created আমি artificially। সেটা বলতেছি যে আমরা তো কোনো কিছু ডিনাই করিনি ভাই। একটা প্রবলেম হয়েছে, এই প্রবলেমটা বাইরের থেকে সৃষ্ট একটা প্রবলেম। ইরান এবং আমেরিকার যুদ্ধের ফলে শুধু বাংলাদেশ, সারা দেশে ফিলিপাইনে 144 জারি করা হয়েছে। আপনার ভেনেজুয়েলায় যেখানে আপনার তেল উৎপাদনকারী চতুর্থ দেশ, সেই জায়গায় 144 জারি করা হয়েছে এবং তেলের উপরে আপনার মিতব্যয়িতার ব্যয় সংকোচন নীতি করা হয়েছে। সুতরাং এই জ্বালানির সমস্যাটা, এটা বাইরের একটা সমস্যা, আমরা হ্যান্ডেল করেছি। আমরা বলেছি তেল আমাদের কাছে আছে, তেল যে নেই তার তো কোনো আপনি প্রমাণ দিতে হবে। আমরা তেল এনেছি, হঠাৎ করে চাহিদা বেড়ে গেছে। কী জন্য চাহিদা পড়ছে? যে ওই যে আমাদের যে একটা হুজুগ, যে যুদ্ধ বেঁধে গেছে, হয়তো বা তেল পাওয়া যাবে না, সবাই পাম্পে ঢুকেছে। এরপরে দেখলাম এইটাকে লিঙ্গারিং করার জন্য কিছু কিছু মোটরসাইকেল লোকজন নিয়ে সমান এখানে দাঁড়িয়ে দেখাচ্ছে যে আমাদের এইখানে ওই যে যানজট, ওই তেল নেওয়ার জন্য একটা জট বেঁধেছে। একটা ঢাকার না আপনার কুষ্টিয়া বা কোনো এক জায়গা একটা তেল উদ্ধার করা আছে, জামাতের এমপিকে ফোন দেই। এখন সেই সমস্যাটা কই আপনি বলেন? তেলের এখন যুদ্ধ তো থামিনি, তাহলে এখন সেই সমস্যাটা বরং তেলের দাম বাড়ছে বিশ্ববাজারে। আচ্ছা, এখন দেখেন আরেকটা প্রবলেম বলো যে জুলাই সনদের প্রসঙ্গে আসবো আমি। আর তিনটা প্রবলেম, জি জি, আমি ওটা শুনবো। সেজন্য বলছি যে আমরা ডিনায়াল টেন্ডেন্সিতে নেই, আমরা ম্যানেজমেন্টে। আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। জনাব মোস্তফা কামাল, দুজনের বক্তব্য শুনছিলেন। আমাদের এখানে একটা প্রথা অথবা বাতিকের মতো বা সোজা বললে অসুখের মতো, যে বাস্তবতা যেটা সেটাকে একটু কখনো কখনো বেশি করে বলা অথবা কখনো কখনো অস্বীকার করা, আড়াল করা। আমরা এই দুইটা একদম পারস্পরিক সাংঘর্ষিক ওই দুটার মধ্যে আমরা আছি। তো আবার আমাদের এখানে আরেকটা বৈশিষ্ট্য, এটা সেটা উচ্চ পর্যায় থেকে একদম যত নিচে যান আর মধ্যমে যান, যেখানেই যান, যে দুর্যোগকে একটা সুযোগ হিসাবে নেওয়ার একটা মোহ এখানে কাজ করে। তো বিশেষ করে জ্বালানি সংকটের সময় সেটা আমরা দেখলাম। সরকার থেকে স্বীকার করা হয়েছে সমস্যার কথা, আবার মাঝে মধ্যে বলা হয়েছে পর্যাপ্ত মজুদ আছে। তো সেটারও আবার আমরা প্রমাণ দেখেছি, যেহেতু অলি গলিতে সেলুনের দোকানেও পাওয়া যায় জ্বালানি তেল, তার মানে পর্যাপ্ত আছে, নয়তো ওখানে গেল কি করে? এই গেল আরেকটা দিক। আরেকটা, দুই পক্ষই কিন্তু স্বীকার করছেন না বা আসছে না আলোচনায়, যে দুটো পক্ষের মধ্যে অর্থাৎ সরকারি দল ও বিরোধী দলের মধ্যে যদি তাদের মধ্যে দোষারোপ থাকবে বা থাকা উচিত, সমালোচনা থাকা উচিত, কিন্তু যখন কোনো জাতীয় ইস্যুতে তারা একটু কাছাকাছি আসেন, অনেক সমস্যা কিন্তু নাই হয়ে যায়। মনে থাকার কথা আপনার, হেলাল ভাই সম্ভবত ছিলেন কিনা ওই কোনো কমিটিতে আপনি, যে সরকারি দল এবং বিরোধী দলের একটা কমিটি মাত্র ঘোষণা হলো, ঘোষণার একদিন পরে কিন্তু সমস্যাটা মিটে গেল। ওই কমিটি কিন্তু কোনো ফাংশন শুরু করতে করেনি, কোনো কাজে শুরু করেনি, শুধু ঘোষণা হলো যে তারা একসাথে কাজ করবেন। একসাথে কাজ করবেন এই ঘোষণার জেরেই একদিন পরে কিন্তু সমস্যাটা নাই হয়ে গেল, ওই মোটরসাইকেল আর দেখা যাচ্ছে না। এতে করে সরকারের দিক থেকে যেটা বলা হয়েছে যে কিছু কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা আছে, সেটা প্রমাণ হয়েছে। তো সমান্তরালতে এটাও প্রমাণ হয়েছে যে আপনারা যদি কাছাকাছি থাকেন অনেক সমস্যায় বাংলাদেশকে আক্রান্ত করবে না, এটাও প্রমাণ হয়ে গেল। আর দ্বিতীয় দিক হচ্ছে, বর্তমানে সরকারি দল এবং বিরোধী দল যেই ভূমিকায় আছে, আমি সেটাকে ইতিবাচকভাবে দেখছি এই কারণে যে 17 বছর আমরা অভ্যস্ত ছিলাম, একটি সরকারি দল ছিল আর একটা বিরোধী দল ছিল। ওই সরকারকে বা ওই সরকারি দলটিকে ক্ষতিগ্রস্ত করার যত আয়োজন, কখনো কখনো সরকারি দলের চেয়ে বেশি ভূমিকা ছিল বিরোধী দলের। সব কিছু তাহা বেশ বেশ বলা বা আরও একটু বেশি করে সমর্থন দেয়া। তো এটাতে এইভাবে বলা যায় যে ওই সরকারটিকে সংসদের বিরোধী দলের কথা, সংসদের বিরোধী দল, যেটাকে গৃহপালিত বলা হতো অথবা আজ্ঞাবহ বলা হতো। কেউ কেউ বলতো এখন সকাল রাতের চেয়েও অন্ধকার, এরকম এখন বিরোধী দল সরকারি দলের চেয়েও বেশি সরকারি। তো ওই রকম অবস্থায় ওই সরকারটিকে ফ্যাসিবাদী করার পেছনে ওই বিরোধী দলটির ব্যাপক ভূমিকা ছিল। তো বর্তমান বিরোধী দল কিন্তু সরকারকে চাপে রাখছে, সেটা স্পষ্ট। চাপে রাখা দরকার আছে, সেটা সরকারের জন্য কিন্তু উপকার, অত্যন্ত উপকার। আবার বর্তমানে যারা সরকারে আছেন তারাও এই বিষয়ে যে সতর্ক, স্বয়ং প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার আগেই বলেছেন যে সামনের রাজনীতি বড় কঠিন হবে,
তিনি কিন্তু প্রায় মিটিং এটা মনে করিয়ে দিয়েছেন। গত 2-3 দিন আগেও বোধহয় আপনাদের উদ্দেশ্যে, এমপিদের উদ্দেশ্যে বা সরকারি দলকে উদ্দেশ্য করে বলেছেন যে মনে আছে কিনা যে আমি যে বলেছিলাম, আমি যে মানে প্রধানমন্ত্রী তারেক রহমান যে বলেছিলেন, তখন ইনি দলের প্রধানমন্ত্রী ছিলেন না, যে বলেছিলাম যে সামনের রাজনীতি বড় কঠিন হবে, মনে আছে কিনা জানতে চেয়েছেন। সবাই মাথা নেড়ে বলেছেন যে তাদের মনে আছে। কিন্তু আমরা একটা জায়গায় ঘাটতি দেখছি, কতটুকু মনে আছে। আয়ু বা সময় বিবেচনায় এই সরকারের বয়স হচ্ছে 2.5 মাস, মানে শিশু সরকার। তো ওইরকম একটা অবস্থায় প্রধানমন্ত্রী যেই মাত্রায় বা যেই গতিতে দৌড়াচ্ছেন, তার সহযোগী বা অন্যরা ওটাকে দৌড় বলে না, ওটা অনেকটা হামাগুড়ির মতো। এখানে একটা ব্যবধান কিন্তু হয়ে যাচ্ছে। আরেকটা দিক হচ্ছে, যেদিন এই সরকার দায়িত্ব নিয়েছে ওই দিন থেকেই এই প্রধানমন্ত্রী কিন্তু একটি দিনও কর্মসূচিবিহীন থাকছেন না। কোনো দিন তার 2-3টা কাজও আছে, খুব গুরুত্বপূর্ণ কাজ থাকছে। তো ওই মাত্রায় তার সহকর্মীদের মধ্যে কিন্তু আমরা গতি ওই মাত্রায় দেখছি না। আবার কোনো কাজে বা পদক্ষেপে সরকার 2 পা এগুলে দেখা যায় সরকারকে পেছনে ফেলে দিচ্ছে বিরোধী দল না, কিন্তু বিরোধী দল সমালোচনা করে বরং সতর্ক করছে। সরকারি দলের কিছু কিছু তৎপরতায় সরকার বা প্রধানমন্ত্রী কিন্তু মূলত পিছিয়ে যাচ্ছেন, তাকে জবাবদিহি করতে হয়, নানান প্রশ্নে জবাব দিতে হয়, গোটা দলকে দিতে হয় না। নির্বাচনের আগ পর্যন্ত এই দলটির মধ্যে আভ্যন্তরীণ সংঘর্ষে নিহতের কাণ্ডও ঘটেছে কয়েকটি, আহত হয়েছে বেশ কয়েকজন। তো তখন পর্যন্ত বলা হয়েছিল যে আমরা তো সরকারে নেই, তাহলে পদক্ষেপ নেই। পদক্ষেপ বলতে মাঝে মাঝে বহিষ্কার করা হতো, কিন্তু সরকার গঠনের পরও আমরা দেখছি যে প্রায় কিন্তু তাদের মধ্যে সংঘাত হচ্ছে। এটি দেশের যেই কোনো মানুষ যারা বিএনপি করে না, তারাও কিন্তু এই সরকারের সফলতা চায়, এটা দেশের স্বার্থে, বিএনপির স্বার্থে না। কিন্তু যে একটা 17-15-16 বছর যে একটা অবস্থা ছিল, পরবর্তী অন্তর্বর্তী সরকারের 1.5 বছর, বেশিরভাগ মানুষ কিন্তু একটা প্রশ্নে নির্বাচন চেয়েছে খুব দ্রুত, বিএনপিকে জেতানোর জন্য নয়, কিন্তু যে নির্বাচিত সরকার এলে পরিস্থিতির স্টেবল হবে, আচ্ছা, বিনিয়োগ পরিস্থিতি আসবে, বা যে অস্থিরতা চলছে সেটারও একটা অবসান হবে। কিন্তু আমরা খেয়াল করছি 2.5 মাসে কিন্তু ওইটা অবসান খুব একটা হচ্ছে না। যেটা আমি বললাম যে 1 পা এগুলে 2 পা পিছিয়ে যেতে হয়, এটা আমাদের সবার জন্য কিন্তু এক ধরনের কষ্টের, বিশেষ করে দেশের জন্য। তো আবার যেখানে কতগুলো সমস্যা, এগুলো সরকার পয়দা করেনি। এই জ্বালানি সংকট সরকারের পয়দা করা না, এই হামের এই মহামারী, যেটা মহামারী পর্যায়ে না গেলেও একটা ভয়াবহ পর্যায়ে সরকারি হিসাবে 400 পার হয়ে গেছে। তো সরকারি হিসাব আর বেসরকারি হিসাবের মধ্যে কি একটা তফাৎ থাকে, এটা নিশ্চয়ই হেলাল ভাইও জানেন, আমার ফরিদ ভাইও জানেন। তো এরকম একটা অবস্থার মধ্যে যখন এই দোষারোপ হয় যে কার কারণে এই মৃত্যুগুলো হলো, আমি তো এগুলোকে মৃত্যু না বলে অনেকটা হত্যা বলতে ইচ্ছে করে। এই কারণে মৃত্যুর যাবতীয় দরজা খুলে রেখে, আজরাইল আসার জন্য দরজা খুলে রেখে এরপরে যদি এটাকে মৃত্যু বলি, এটা মৃত্যু নয়, এটা হত্যা। দরজা না খুললেও আজরাইল আসবে। জি, তো এমনই আজরাইল যে আমরা মোকাবেলা করার মতো এটা থাকে না। যদিও মোকাবেলা শব্দটা আমরা ব্যবহার করি, বলি যে দুর্যোগ মোকাবেলা বা মহামারী মোকাবেলা, হয় না আসলে মোকাবেলা, যতটুকু আত্মরক্ষা করা যায়। এরকম একটা বিষয় নিয়ে আমরা দেখেন এমন কাণ্ড দোষারোপের, যে এমনভাবে দোষারোপ করা হয় যে আমি দায়মুক্ত। না, সরকার তো দায়মুক্ত থাকতে পারছে না, তো সর্বসাধ্য দিয়ে চেষ্টা করছে। কিন্তু এরকম অবস্থায় দীর্ঘমেয়াদী সমাধান আসে না। এ ধরনের বিপদে কিন্তু মানুষ তাৎক্ষণিক একটা ফয়সালা চায়, কারণ একটা হামের রোগী বা শিশু সে ওই দীর্ঘমেয়াদের মৃত্যুর জন্য অপেক্ষা করবে, সেটা হয় না। কিন্তু এখানে যে দোষারোপের মাত্রাটা, অবস্থা এমন পর্যায়ে গেছে যে বলতেই হয় যেন যে যার মৃত্যু হয়েছে সেই মৃত্যুর জন্য দায়ী। বিষয়টা এরকম হাস্যকর পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো সরকার অনেক ম্যানেজমেন্ট করতে হয়, যেটা হেলাল ভাই যথার্থ বলেছেন। এখানে পাবলিক হেলথ ম্যানেজমেন্টের কি ক্যাপাসিটি আমরা করোনার সময় একবার দেখেছি, এখন কিন্তু আরেকবার দেখতে হচ্ছে। আবার যেহেতু এটি রাজনৈতিক সরকার, নির্বাচিত সরকার, এই সরকারকে পাওয়ার ম্যানেজমেন্টও করতে হয়, রাজনীতি ম্যানেজমেন্টও করতে হয়। আবার যেই বিশ্বায়নে এখন যে কূটনৈতিক এক বাস্তবতা, ওখানে ডিপ্লোম্যাটিক ম্যানেজমেন্টও করতে হচ্ছে। তো এই জায়গায় ওই জ্বালানি সংকটের সময় যে এরকম দুটি দলের মধ্যে অন্তত একদিনের জন্য হলো একটা সহাবস্থান আমরা লক্ষ্য করেছি। আমার বিশ্বাস এই বিদ্যমান অবস্থায়ও যদি সরকারি দল এবং বিরোধী দল তারা দোষারোপ করুক, সমালোচনা করুক, কিন্তু মৌলিক ইস্যুতে, দেশের প্রশ্নে যদি তারা মাঝে মধ্যে এক হতে পারেন, নিশ্চিতভাবে বলা যায়
আমাদের এই যে এখন সীমান্ত সমস্যা সহ যেসব সমস্যা আমরা এখন আক্রান্ত, এগুলো মোকাবেলা করা আরেকটু সহজ হবে, এই বিশ্বাস দেশের অধিকাংশ মানুষে মনে করে। যারা বিএনপি করে না অথবা বিএনপির কল্যাণ কামনা করে না, তারাও কিন্তু আক্রান্ত। জি। এক ধরনের আক্রান্ত হয়েছে 15-16 বছর, 1.5 বছরও কিন্তু আক্রান্ত কম বেশি হয়েছে, বিশেষ করে ব্যবস্থাপনার প্রশ্নে। তো এই সময়ে এসেও যদি তারা আক্রান্তই থাকে, বাজার পরিস্থিতিতে আপনি যান আক্রান্ত, হামের পরিস্থিতি বললাম, সামনে কোরবানি ঈদ আসছে আর অল্প কয়েকটা দিন, এরই মধ্যে গরুর হাট নিয়ে কিন্তু আক্রান্তর কারবার ঘটে গেছে, 2-1টা হত্যাকাণ্ডও ঘটেছে। ওখানে দুটি দলের মধ্যে কারা কারা কে কতটুকু ভাগ চায় শুরু হয়েছে, কিন্তু এগুলো লক্ষণ ভালো নয়। জি, এগুলোর লক্ষণ মোটেই ভালো নয়। জনাব মোস্তফা কামাল আসবে, তারপরে একটা এখানে বিরতি সড়ক নিতে হবে। ব্যবস্থাপনার কথা আছে, যেহেতু ঈদের বিষয়। আবার একটা বিষয় আমরা কিন্তু এই অল্প কয়েকদিনের মধ্যে ভুলে যাচ্ছি, আমাদের হাওর অঞ্চলে যেই দখলটা গেছে বন্যার, জি। সেটা যে আমাদের কৃষি অর্থনীতিতে, বিশেষ করে আমাদের খাদ্যের মধ্যে, খাদ্য ভাণ্ডারে কি আঘাত করেছে আমরা এখনো কিন্তু টের পাচ্ছি না। জি। হয়তো একটা আশঙ্কা তো ঘুরছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হচ্ছে, জাতীয় সংঘ থেকে বলা হচ্ছে যে আমরা একটা খাদ্য সংকটে পড়তে পারি, কিন্তু আমরা খুব একটা আমলে নিচ্ছি না। জনাব ফরিদুল হক, যে বিষয়টি আলাপ করছিলাম, আপনি অর্থনীতির বিষয়ে বলছিলেন যে বেশ কিছু অসঙ্গতি রয়েছে আপনার ভাষায়। আজকেও অর্থমন্ত্রী কিন্তু আশ্বাস দিয়েছে যে আর্থিক খাতের নিয়োগে রাজনৈতিক হস্তক্ষেপ হবে না। কিভাবে দেখছেন বিষয়টি? বাংলাদেশ ব্যাংকে ওনারা গভর্নর বসালেন নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য, যিনি একজন ব্যবসায়ী নেতা, এবং উনি আসার পরে উনি যে ব্যবসা করেন, যে বিজেএমই এর পক্ষ থেকে, উনি তো বিজেপি এর পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের সাথে নেগোশিয়েট করার যে উপকমিটি, সেই উপকমিটির মেম্বার ছিলেন। দেখা গেল যে 42,000 কোটি টাকা অলরেডি নতুন টাকা ছাপানো হয়েছে। সামনে আবার কোরবানি ঈদ আসতেছে। ঈদ আসলেই তো এই পোশাক খাতের ব্যবসায়ীদের একটা ধরেন লাগে, হিরিক লাগে হচ্ছে সরকারের কাছ থেকে টাকা নিয়ে বেতন পরিশোধ করা। কারণ বেতন পরিশোধ না হলে যে শ্রমিক আন্দোলন হয়, সেই শ্রমিক আন্দোলন ঠেকাতে হয় সরকারকে। সরকারকে জিম্মি করে এই পোশাক মালিকরা টাকাগুলো নিয়ে যায়, এবং হচ্ছে যে এই লাভগুলো আসলে তাদের পকেটেই থাকে। তো এবং আবার আর একটা নতুন পলিসি দেখলাম, কি যেন 2% দিয়ে রিশিডিউল করলে 2 বছর পর্যন্ত আবার থাকবে, এরকম বিষয়গুলো দেখতেছি। তো যাই হোক, এখন এইটা আসলে মানে আর্থিক খাতের সবচেয়ে বড় পদে একজন দলীয় ব্যক্তিকে বসানোর পরে এই কথার আর কোনো গুরুত্ব নাই। ইভেন যতগুলো নিয়োগ হয়েছে, যেগুলো যে প্রাতিষ্ঠানিক নিয়োগগুলো হয়েছে, কোনো একটা জায়গাতে দলীয় ব্যক্তি বসান নাই, এরকম ঘটনা এখনো চোখে পড়েনি আমার। বরঞ্চ দলীয় ব্যক্তি পান নাই বিধায় 2টা কমিশন এখনো ফাঁকা আছে, দুদক এবং মানবাধিকার কমিশন। 2টা কমিশন কিন্তু এখনো কোনো লোক নিয়োগ দেওয়া হয়নি, কারণ ওইখানে সম্ভবত এখনো দলীয় লোক পাচ্ছে না। এনবিআর কিন্তু নতুন করে নিয়োগ দেওয়া হয়নি। এনবিআর এনবিআর নতুন করে নিয়োগ দেওয়া হয়নি। আচ্ছা, এনবিআর নতুন করে নিয়োগ দেওয়া হয়নি। এনবিআর হয়তো নতুন নিয়োগ দিবে, অথবা এইটা ওনাদেরই লোক ছিল, এরকম অনেক জায়গাতেই তো নতুন লোক নিয়োগ দেওয়া হয়নি। যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে সরানো হয়েছে। এখন সরকার কোন দিকে যাবে? যদি নতুন করে নিয়োগ দেয় তাহলে আপনি বলবেন যে সরকারের লোক নিয়োগ দেওয়া হয়েছে, আগের লোক যদি রেখে দেয় যোগ্যতার ভিত্তিতে তখন বলবেন ওনারা আগেই সরকারের ছিল। সরকার তো একটা অহিনুকূল অবস্থা। না 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 না, তা কিভাবে হয়? আপনি এভাবে দেখেন না। আচ্ছা, একটা লোক একটা জায়গায় আছে, তাদের লোক নাই। আমি জানি না এনবিআর এর ওনার সম্পর্কে জানি না, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান সরানো হয় নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসিকে তো সরানো হয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে সরানো হয়েছে না। ইভেন হেলাল ভাই এবং আমার দুইজনেরই এলাকা খুলনার কুয়েটের আন্দোলন করে যে ভিসিকে সরানো হয়েছিল, সেই ভিসিকে আবার নিয়োগ দিচ্ছে না কেন? দলীয় লোক। আজকে যদিও প্রধানমন্ত্রী বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে যে দলীয় কিংবা রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার কারণে শিক্ষা ব্যবস্থার এই হাল, কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে উনি বলছেন, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছে বিএনপির কি বলে কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন, এবং উনি একসময় নির্বাচনও করতে চেয়েছিলেন। তো এখন এই কথা আসলে এই কথা কি বলে, যে এই কথা বলে আসলে এটা আসলে সময় নষ্ট হয়। বরঞ্চ এটা ওনারা এটাই করবেন, যোগ্য লোক কিংবা ধরেন এমন প্রাতিষ্ঠানিক কাঠামো আমাদেরকে গড়ে তুলতে হবে যেখানে আসলে ওনারা এই ধরনের দলীয় লোক দিলেও দলের পারপাস সার্ভ করা, যেটা আমরা গত 15 বছর দেখেছি। এবং দলের পারপাসে কি বলে, যে ধরেন যে কোনো একটা প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রধান তো সবার প্রধান, এটা তো কোনো দলের না। ধরেন দেশের প্রধানমন্ত্রী তো দেশের প্রধানমন্ত্রী, বিএনপির প্রধানমন্ত্রী না। এইভাবে যদি আমরা একটা রাষ্ট্রীয় ব্যবস্থা এবং প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে পারতাম, তাহলে এইটা ইজিয়ার হতো। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা গোড়ার আলাপটা
বারবার আমাদের পেছনে চলে যায়, আমাদেরকে সুপারফিশিয়াল আলাপগুলো করতে, আমরা ব্যক্তি নিয়ে আলাপ করতে হয়, কিন্তু ব্যক্তি ম্যাটার করা উচিত না। একটা গণতান্ত্রিক সিস্টেমে যদি প্রতিষ্ঠানগুলো কাজ করে, ফাংশন করে জনগণের পক্ষে, তাহলে যে ব্যক্তি এখানে দায়িত্বে আসুক কোনো সমস্যা হওয়ার কথা, কিন্তু আমরা গোড়ার কাজটা এখনো করতে পারিনি। সেটার একটা শুরুয়াত আমরা করতে পেরেছিলাম, মানে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এটার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, আমরা শুরুয়াতটা করতে পেরেছিলাম। ওই জায়গাগুলোকে আসলে ধাক্কা দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। মানবাধিকার কমিশন বলেন, সুপ্রিম কোর্টের মানে আলাদা সচিবালয় বলেন, এই যে ধরেন ব্যাংক রেজুলেশন যেটা বলেন, এটাকে আবার দিয়ে পুরনো ব্যাংক মালিকদেরকে ফেরত আনার বন্দোবস্ত করা হয়েছে। অথচ আমরা এখন দেখতেছি পত্রিকা বড় করে নিউজ করতেছে কি একটি ব্যাংক দখলের গল্প, কিন্তু এই গল্প তো আমরা আগেই জানি। এই গল্প তো বাংলাদেশের রাজনীতির সাথে, গণমাধ্যমের সাথে যুক্ত ব্যক্তি, আমরা তো এখানে যারা আছে তারা সবাই, আমরা এই গল্প তো আগে থেকেই জানি যে ঘটনাগুলো ঘটছে। ওই ডিজিএফআই দিয়ে তুলে সকালবেলা ব্যাংকের ডিরেক্টর গুলশান পার্কে হাঁটতে বেরোইছেন, ওনাকে তুলে নিয়ে গেছে, তুলে নিয়ে ওই রেডিসনে ধরেন 3 দিন 5 স্টার ফ্যাসিলিটিতে রাখছে, সিগনেচার করে ব্যাংকটা দখল করে নিয়ে গেছে। আর ওইদিকে পত্রিকাকে আর এক টিম পাঠানো হয়েছে যে ইয়ে করবে না, যাতে নিউজ ছাপানো। এগুলো তো পুরনো গল্প। এই গল্প এখন নতুন করে আসাতে আমাদের সামনে কোনো উপকার হচ্ছে না। আমাদের যেটা মানে ক্ষতিটা যেটা হচ্ছে যে ব্যাংক রেজুলেশন পাস করে আবারও পুরনো মালিকদেরকে ফেরত আনার ব্যবস্থা করা হচ্ছে। এখন এস আলমকে টার্গেট করে এস আলমকে সিন আউট করা হলো, কিন্তু এস আলম তো একা না, এখানে আরো একটা গোষ্ঠী আছে, একটা মাফিয়া গোষ্ঠী যারা ব্যাংকগুলোকে দখল করছিল। তা শুধু একা এস আলম তো না, অন্য এস আলমদেরকে আবার এই 18 কর অধীনে ফেরত আনার ব্যবস্থা করা হচ্ছে কিনা সেই প্রশ্ন রয়ে গেছে। এবং এই প্রশ্ন তুলে কিন্তু আইএমএফ তার মানে এই যে এবারের যে জুন মাসের যে ইনস্টলমেন্ট ছিল সেটা বন্ধ করেছে। রাজস্ব খাতের সংস্কার যেটা অন্তর্বর্তী সরকার শুরু করেছিল সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। সেটাও কিন্তু আইএমএফ এর আর একটা প্রশ্নের জায়গা। আর একটা প্রশ্নের জায়গা আইএমএফ তুলেছে এই যে ফ্যামিলি কার্ড, 4 কোটি পরিবারকে বলা হচ্ছে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই টাকার সোর্স কোথায় এটা কিন্তু আমরা এখনো জানি না, এটা কোনো পরিকল্পনা আমরা দেখিনি। ওদিকে শোনা হচ্ছে যে এডিপি নাকি 3,08,000 কোটি টাকা করা হবে, যেটা গত বছরের তুলনায় প্রায় 1 লক্ষ কোটি টাকা বেশি। এই টাকার সোর্সিং করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কি আবার নতুন লোনে পড়বো কিনা, আবার বড় মেগা প্রজেক্ট দেখতে পাবো কিনা, মেগা প্রজেক্ট এটা প্রধান। তাইলে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের কাছে লাগে। আমরা একটু শুনে আসি সেই প্রশ্নগুলোর উত্তর। জনাব ফরিদুল হক, আমরা একটু শুনে আসি। আমার একজন প্রিয় মানুষ, আমার এলাকার ছোট ভাই, ভালো বক্তৃতা দিচ্ছে। এই আগে অ্যাজাম্পশনগুলো সে করছে, এটা বিরোধী দল হিসাবে অ্যাজাম্পশনগুলো করলে সরকার রাইট ট্র্যাকে। এখন তার কথা যদি রাইট হয় তাহলে রাইট ট্র্যাকে থাকবে, তার কথা রাইট করে এটা তো একটা বিষয়। নির্বাচন পরিচালনা কমিটির যেমন লোক আপনি বলল যে গভর্নরকে এখন ধরা হচ্ছে, নিয়োগ দেওয়ার কথা বলছে। এতদিন আমি শুনতাম এস আলম আর বিএনপি নাকি মাখামাখি, এখন আবার এস আলমকে যখন বিএনপি ধরা হচ্ছে অর্থ প্রশাসন দিয়ে, তখন আবার বলা হচ্ছে যে এটা নাকি চোখের দেখানো হচ্ছে। আমার নাকি 42,000 কোটি টাকা ছাপাইছি, এটা কোথার থেকে আসছে? নয়া দিগন্ত একটা নিউজ করেছিল, আমি একবার দেখছিলাম, যেখানে সরকার নিজেই বলছে যে আমরা ব্যাংক থেকে লোন নিচ্ছি, বেশিরভাগ লোন নেওয়া হচ্ছে বাণিজ্যিক ব্যাংক থেকে, যাতে মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণ থাকে। কেন্দ্রীয় ব্যাংক থেকে খুব কম লোন নেওয়া হয়েছে, তাই না? গত 2টা সরকার ইকোনমিক্সের যে ফ্রাজাইল অবস্থা করে দিয়ে গেছে, যে ডেমোলিশ করে দিয়ে গেছে, সেখান থেকে আমরা ওই আবার বলবো ম্যানেজমেন্ট, আমরা টাকা ছাপাবো কেন? টাকা ছাপাই তো সেটা সব পত্রিকায় উঠবে, আমরা সবাই জানবো, শিকার যাবো, যেমন হাসিনা টাকা ছাপাইছিল। এইটা একটা কিন্তু ন্যারেটিভ। হ্যাঁ, সে তার ন্যারেটিভ তুলতে পারে, সে অনুমান করছে হয়তো, কিন্তু আমরা বলছি যে টাকা ছাপাইনি। বাংলাদেশ ব্যাংকের থেকে, বাণিজ্যিক ব্যাংক থেকে আমরা লোন নিয়েছি, বাংলাদেশ ব্যাংকের থেকে লোন নিয়েছি। আরেকটাও বললো যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা, নিয়োগ বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়ে প্রথম বলি, এই যে মুস্তাকুর রহমান সাহেব, ইনারে আমি নিজেও চিনি না। আচ্ছা, উনি নাকি বিএনপি করে। এটা ঠিক যে বিএনপি যে নির্বাচন যখন পরিচালনা হয় তখন ওই রকম বহু লোক আমাদের পরিচালনা কমিটি থাকে, নানা শ্রেণী পেশার তাদের নির্বাচনী পরিচালনা নানা শ্রেণী, তারা সবাই যে এনসিপি করে তা না, আর তাদের না রাখে তাদের সাথে অনভিজ্ঞতা থেকে রাখেনি। সমস্ত রাজনৈতিক দলই নির্বাচনের সময় নির্বাচন পরিচালনা কমিটি 4টা, আমাদের তো 5টা ছিল পরিচালনা কমিটি,
একটা স্তর থেকে আরেকটা স্তরে ওই বিশেষজ্ঞদের দেওয়া হয়। তার মানে সেই লোকগুলো আমাদের দলের লোক না, মতাদর্শ ধারণ করে হয়তো। মতাদর্শ ধারণ করে না এমন একটা লোক দেখান, এটা আর একটা আলোচনা হয়ে যাবে, জি, জি। নিরপেক্ষ। না, আমি সেটাই বলছি। মতাদর্শ ধারণ করে না। এই যে মাসুদ কামাল ভাই আমাদের বসে আছে, কামাল ভাই বলুক দে যে তার কোনো না কোনো মতাদর্শ নেই, তাতে সে মানুষই নিশ্চয়ই সে আছে, তার কথাবার্তার মাধ্যমে সেটা প্রকাশিত হয়, যদি না বলতে চান। কিন্তু কাজকর্মের যাতে এখন সেটা কথা হলো কি প্রতিফলন যে না হয়। এই নিয়োগগুলো, এই যে বাংলাদেশ ব্যাংক যদি ঠিক মতো না চলে, মনে করেন হাসান মনসুর সাহেবকে রেখে দিলাম আগের সরকারের, কিন্তু কোনো না কোনোভাবে এই বাংলাদেশ ব্যাংক কোনো কারণে ভালো চললো না। তার লায়াবিলিটি এবং রেসপন্সিবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি কার? সরকারের। তো সরকারের কি করা উচিত? তার যে যোগ্য লোকটা আছে তাকে দেওয়া উচিত। আমরা তো বলছি না যে হাসান মনসুর আপনার অযোগ্য লোক, তা তো বলিনি, কিন্তু লায়াবিলিটি যেহেতু আমার, রেসপন্সিবিলিটি আমার, অ্যাকাউন্টেবিলিটি আমার, কথা শুনতে হবে আমার, ম্যানেজমেন্টে কোথাও ফল করলে আমার, তাহলে আমি আমার লোকটাকে দিব। এবার আসেন সিটি কর্পোরেশনগুলো। সিটি কর্পোরেশনগুলো নির্বাচন তো গত সরকারই বন্ধ করে দিয়ে গেছে, ইউনূস সরকার আইন করে বন্ধ করে দিয়ে গেছে। এন্টারিম একটা আপনার প্রশাসক নিয়োগ ছিল। এখন সেই প্রশাসক তিনি যদি ঢাকা সিটি কর্পোরেশনে যদি কোনো মিসম্যানেজমেন্ট হয়, সেই প্রশাসক যদি মনে করেন আপনি একটা ভালো লোক, আপনি হলেন, ডায়াবেটিস আমার না, আমি সরকার, রেসপন্সিবিলিটি আমার না, অ্যাকাউন্টেবল আমার না, তাহলে এই এন্টারিম পিরিয়ডে আমি আমার যোগ্য লোকটাকে বসাবো। আমরা তো বলছি নির্বাচন হবে, যেহেতু এটা নির্বাচিত একটা বিষয়, নির্বাচন হবে এই বছরের মধ্যেই, যেহেতু এটা একটা আইন করতে হবে, নির্বাচন কমিশন সে আইন করে স্কেডিউল ঘোষণা করবে, সবাই নির্বাচন করবে। যতদিন নির্বাচন না হচ্ছে, যে ইন্টারিম পিরিয়ডটা, এই পিরিয়ডটা কি ওইখানে কি মানুষ সেবা থেকে বঞ্চিত হবে? বঞ্চিত হলে আমি অ্যাকাউন্টেবল, তাহলে কেন আমি এই লোকটাকে বসাবো না? ব্যাংকে আমরা বলছি যে রাজনৈতিক বিবেচনায় আমরা কোনো আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ দিব না, এই কথাটা ফরিদের বুঝতে হবে যে এই বাংলাদেশে এতদিন নিয়ম ছিল যে এই সরকার যায় তাদের ছাত্র নেতারা, যুব নেতারা, তারপরে বিভিন্ন তাদের নেতারা বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, ডাইরেক্টর কি পদ আছে জানো, এগুলো সবাই পায়, তাই না কামাল ভাই? আমরা এইটা এবার বন্ধ করেছি। আচ্ছা, এটা এই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত প্রত্যেক সরকার তার একটা ব্যাংকে তার নিজস্ব একটা লোক বসায় রেখে দেয়। এটা কিন্তু ওই ব্যাংক পরিচালনা পর্ষদে দখল করার জন্য একটা সরকার যখন ক্ষমতা আসে তার বিভিন্ন লোকজনকে পুনর্বাসন বললেও বিভিন্ন লোক যা বিভিন্ন জায়গায় দেই, টাকা এটা দেখভাল করার জন্য হোক বা সরকারকে নিউজ প্রদান করার জন্য হোক একটা লোক দেই। আমরা এবার সেটাও তাদেরকে সন্তুষ্ট করার জন্য তাদের বেতন দিতে হয়তো। এখন তো আমাদের একটা ইকোনমিক্স একটা আমরা উত্তরাধিকার সূত্রে বাজ ইকোনমিক্স পাইছি, সেই জন্যই বলছি আমার এই প্রশ্নের উত্তরগুলো হলো ফরিদ আলমের যে প্রশ্ন তার একটা জবাব। ফ্যামিলি কার্ডের টাকা কোত্থেকে আসবে? ফ্যামিলি কার্ডের টাকা কতবার বলবো যে অর্থ মন্ত্রণালয়ের থোক বরাদ্দ এটা। এবার যখন বাজেট দিব, বাজেটে আপনি সব ক্লিয়ার হয়ে যাবে, বাজেটে দেওয়া হয়নি আমরা প্রথমে বলছি যে অর্থ মন্ত্রণালয় থেকে একটা থোক বরাদ্দ দিয়ে, একজন বলতেছে, একজন অর্থনীতিবিদ আমার সাথে টকশো করছিল, বলতো যে অর্থ মন্ত্রণালয় থেকে থোক বরাদ্দ দিয়ে একদম নিয়ম নেই। আমি বলছি ভাই আপনি এত নিয়ম জানেন তো প্রথমে তো পত্রিকাটা কলাম লিখে দিতে পারতেন, আর যে লোকটা দিচ্ছে তিনি জানেন না নিয়মটা। থোক বরাদ্দ দেওয়ার নিয়ম প্রত্যেক মন্ত্রণালয়ে থাকে, আর থোক বরাদ্দ থেকে দিচ্ছে। এইবার আমরা সংসদে বলেছি যে 30 লক্ষ কোটি টাকা আমরা উত্তরাধিকার সূত্রে ঋণের জালে আবদ্ধ। এই ঋণকে সামনে রেখে 9 লক্ষ কোটি টাকার মতো প্রায় আমরা একটা বাজেট দিব, তাই না? দেখেন আমাদের যে এখন রেমিটেন্স আছে, আমাদের যে আবার সেই ঋণ নির্ভর বাজেট, ঋণ নির্ভর বাজেট কি? ঋণ তো আপনি করে গেছেন, তো আমার এবার এই আর্থিক বছরে আমার খরচ করতে হবে না? খরচটা কোত্থেকে করব, কিভাবে ইনকাম করব, এটাই তো বাজেট। রাইট। ও বললো যে এডিবিতে মানে বার্ষিক উন্নয়ন বাজেট হবে এবার সাধারণত 20% হয় মূল বাজেটের। তো যদি 1 লক্ষ কোটি টাকা বাড়ে তাই তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার বা আরো সার্ভিস খাতে আরো ভালো হবে। কিন্তু আবার মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি। আরে ভাই কবে আপনি ভূত দেখছেন? সেই ভূতের ভয় এখনো পর্যন্ত আপনি যে নন্দলালের মতো ঘরেই বসে থাকতে হবে আপনার। আপনি এই বাজেটটা দেখেন, বাজেটটা দেখে আমাদের বাজেট বাস্তবায়ন দেখেন, তখন এই যদি আপনি ক্রিটিক্সটা করেন আরো ভালো লাগবে। এখন করছেন তাও ভালো লাগতেছে, যাতে আমরা সতর্ক করি, আবার করলে
বাজেটটা আগের থেকে আপনি আমাদের বলেন না, তাই কিন্তু জুলাই সনদের মতো হাস্যকর হয়ে যাবে যে জি, আমরা জুলাই সনদ আমি প্রসঙ্গে বলি আলাপ একটু করব। যে জুলাই সনদ আপনারা সবার শেষে সিগনেচার করলেন, জামাত ইসলাম বললো যে আমরা করবোই না, আমরা যা উদ্বোধন করলাম পাইওনিয়ার, আমরা যে জুলাই সনদ স্বাক্ষরের এবং বাস্তবায়নের জন্য আমরা কমিটি করে দিলাম, আপনারা ডেপুটি স্পিকার নিলেন না, কত কিছু হলো, কত আলোচনা হলো, যে জুলাই সনদের সবচেয়ে কোয়ালিটি আমরা শো করলাম। তাহলে আপনার এই ক্রিটিক্সগুলো, অর্থনীতির এই ক্রিটিক্সগুলো কিন্তু এই হোক, ক্রিটিক্স করেছেন ভালো কথা। জনাব মোস্তফা কামাল। বাস্তবতা হচ্ছে যে ক্ষমতায় আছে সে তার পছন্দের লোক নিয়োগ দেবে। আচ্ছা, কিন্তু এটা নিয়ে যে অস্বীকার করা বা মিষ্টি কথা বলা যে আমরা কোনো দলীয় লোক দেই না, গোলমালটা বাচ্চা ওই জায়গায়, ওই মিষ্টি কথাটার কারণে। কারণ এখন বিএনপি ক্ষমতায় আছে, সে কি আওয়ামী লীগের লোক নিয়োগ দিবে কোথাও, বা জামাতের লোক নিয়োগ দিবে, বা এনসিপির লোক নিয়োগ দিবে না। মানে সরকারের কাজে সুবিধা হবে এই ধরনের লোকই নিয়োগ দেবে। এবং সে তার কাছে কিনারের লোকজন নিয়োগ দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওই বাড়তি কথাটুকু বলে একটু বিনোদন না দিলেও এই বিতর্কটা বোধহয় আর বাড়তো না। ওই বিনোদনটুকু দেওয়ার দরকার নেই, পরিষ্কার করে বলাই ভালো। আজকে প্রধানমন্ত্রী যখন ঢাকা কামাল বিশ্ববিদ্যালয়, ভাই, এই বিষয়টি কি আরেকটু স্পষ্ট হওয়া উচিত কিনা, যেটি জনাব আজিল বারী হেলালও বলছিলেন যে আমরা তো কেউ সকলেই কোনো না কোনো মতাদর্শ ধারণ করি, কোনো না কোনো, অবশ্যই। কিন্তু আমার কাজে কর্মে সেই মতাদর্শের কোনো অপপ্রয়োগ বা অপব্যবহার দেখছি কিনা, বা আমি নিয়মতান্ত্রিক কোনো বিষয়ে যে সেই বিষয়টি করতে পারছি, সেটিই তো বিবেচ্য সেটি বিষয় খেয়াল হওয়ার রাখার কথা। বিষয়, অবশ্যই। কিন্তু আবার দলের পক্ষ থেকে ওই লুকোচুরি না করাই ভালো। এখানে সহি শুদ্ধ মুসলমান হওয়া খুব জরুরি নয়, এটা একদম স্বাভাবিক। যিনি ক্ষমতায় আছেন তিনি তার লোক নিয়োগ দেবেন, এটাই তো পরিষ্কার কথা। তো ওই যখন সেটা লুকোচুরি হয়, আপনি খেয়াল করেছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী যখন বলছিলেন ওই যে দলীয় শিক্ষক নিয়োগের কথা, জি, যেই শিক্ষক আক্রান্ত উনি একটু একটু হাততালি দিচ্ছেন, এটা কিন্তু বাড়তি তামাশা। প্রধানমন্ত্রী গতকাল একটা অনুষ্ঠানে, খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে, পুলিশের একটা অনুষ্ঠানে খুব মূল্যবান বক্তব্য রেখেছেন, বলেছেন দলীয়পনা যেন না চলে। ঠিক ওই অনুষ্ঠানে একজন পুলিশ কর্মকর্তা তিনি কত দলীয় সেটা কিন্তু গলা ফুলিয়ে বললেন। তো এটা শুধু বিনোদন নয়, এটা কিন্তু প্রধানমন্ত্রীর জন্য এক ধরনের অপমানের, বিব্রতকর অবস্থা। এটা নিয়ে কিন্তু আজ দুদিন খুব ট্রল হচ্ছে। তো এগুলো সরকার অবশ্যই শক্ত হাতে নিয়ন্ত্রণ করার বিষয় আছে। বড় ভাই কামাল ভাই কিন্তু আমার খুব 90 গণঅভ্যুত্থানতে আমরা একসাথে থাকি। আমি এই ভিসি নিয়োগটা একটু বলি কামাল ভাই, একটা জিনিস মনে রাখতে হবে, ভিসি নিয়োগ আর শিক্ষক রিক্রুটমেন্ট কিন্তু এক জিনিস। ভিসি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ পদ, আর শিক্ষক এইবার যেটা বলছেন ওইটা, ওই রিক্রুটমেন্টটা দলীয়করণ করা, শিক্ষা কিন্তু ভিসি নিয়োগ হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। আমি এইটা বোঝাচ্ছি। জি, ঠিক আছে। আমাদের প্রধানমন্ত্রী আজকে যেটা বলছে যে শিক্ষক, সেটা শিক্ষক নিয়োগের কথা বলছে। এখন ফরিদ আলম কিন্তু বলছে যে উনি ভিসি নিয়োগ করতে নিজের, যে ডক্টর কামরুল হাসানকে কেন বদলানো হলো না। এইবার কামাল ভাই বলেন। আমি মৌলিক বিষয়টা হচ্ছে যিনি ভাইস চ্যান্সেলর তিনি একজন শিক্ষকে, কখনো না কখনো শিক্ষকই ছিলেন। তো যদি তিনি শিক্ষক হয়ে থাকতে পারেন, ভিসি হতে পারবেন না কেন? আরও কত কিছুই হতে পারবেন। তো সেটা করতে গিয়ে আমরা কি করেছি বা কি দেখেছি একজন বলছেন যে ওনারা যুবলীগের চেয়ারম্যান দিলে আরও ভালো হইতো, আর যেহেতু দেয়া যায় না অন্তত ভিসি দিলেও হবে। আমরা কোথায় নিয়ে গেছি বিষয়টাকে? সেটা ছিল গত জমানায়। তো এই জমানায় দেখলাম যে বেশ কয়েকজন ভিসি আছেন, ওনারা নির্বাচন করতেও চেয়েছিলেন। তো আমাদের এখানে এমনিতেই ভিসি, ডিসি, ইসি এগুলো হাস্যকর পদ হয়ে গেছে মানুষের কাছে, অনেকটা বিনোদনের পদ, আর সাথে ওসি তো আসেনি। তো এই সিলসিলাটা বোধহয় এবার ভাঙ্গার একটা সুযোগ ছিল, কারণ গত সরকারটিকে অধপতনে নেয়ার পথে এই কয়েকটা পদ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এক এক জায়গায়, যার পরিণতিতে বিশ্বের কোথাও বোধহয় এটা নাই। আমাদের এখানে আরো কয়েকটা যোগ হয়েছে, বিসিরা কে যে কোথায় আছেন এখন 5 আগস্টের পর, এটার কোনো আপডেট তালিকা আমাদের কাছে নাই, ক্যাম্পাসে আসেন না অনেকে। তো যেখানে খতিবে পালাতে পারেন জাতীয় মসজিদের, ওখানে বিসিতে মাত্রাগতভাবে আরেকটু ছোট, নৈতিকতার প্রশ্নে। তো এই জায়গায় কিন্তু আমরা এখন একটা সুযোগ পেয়েছি, 24 একটা সুযোগ সবাইকে দিয়েছে। এই সুযোগটা কে কিভাবে নেবে? বিএনপির ওই সুযোগ নেয়ার বিষয় আছে, যদি তারা নেয়, যেখান থেকে শিক্ষা নিয়ে থাকে। আর যারা বিতাড়িত হয়েছে তাদেরও শিক্ষা নেয়ার বিষয় ছিল, তারা ওই শিক্ষা নেবেন না, তারা এখন পর্যন্ত কোনো ভুল করেছেন বলে মনে করেন না। আবার এই এনসিপি আমাদের ফরিদ ভাইরা যিনি আছেন আমাদের আলোচনায়, তাদের জন্য কিন্তু শিক্ষা নেয়ার বিষয় আছে, যে তারা দৌড়ানি দিয়েছেন, ফার্স্ট হয়েছেন, সেকেন্ডও তো হতে পারেন আবার, বা কখনো তাদেরও দৌড় দিতে হয় কিনা,
কারণ তারা কিন্তু একটা রাস্তা তৈরি করেছেন। বাংলাদেশের রাজনীতিতে এটা নতুন দিক যে একজন প্রধানমন্ত্রীকে হটিয়ে দেয়া, নিরস্ত্রভাবে এক কাপড়ে বিদায় করে দেয়া, যে ভবিষ্যতে এটা আবার কার জন্য কোনভাবে কিভাবে প্রযোজ্য হয়। এর মধ্যে সরকারি দল থেকেও মাঝে মধ্যে কিন্তু বিরোধী দলের প্রতি যেসব শব্দ প্রয়োগ করা হয় আমরা কিন্তু খেয়াল করি, গণমাধ্যম থেকে খুব নিরিবিলি খেয়াল করি যে শব্দগুলো কি আসে, অ্যাটিচিউডটা কি আসে। আবার বিরোধী দল থেকে কিন্তু কথায় কথায় যে আর একটা 5 আগস্ট ঘটায় দেওয়ার হুঙ্কার কিন্তু আছে। জি, তো শেষ এই করবো আমরা। মাত্রায় এসে যখন বিএনপি আজকে জামাতের ভাষায় যেভাবে কথা বলে বা জামাতকে যেসব শব্দ দিয়ে আক্রমণ করে, তো ওই ক্ষেত্রে তো আওয়ামী লীগ এই কাজ আগে ওরা ফার্স্ট হয়েছে, ওরা কিন্তু জামাতকে এইসব শব্দই বলতো। আবার জামাত এখন বিএনপিকে যেসব শব্দ দিয়ে সম্বোধন করে তারাও কিন্তু এইসব শব্দই সম্বোধন করতো। তো এর মধ্যে দিয়ে কি ঘটছে যে আমরা নতুন একটা ব্যবস্থাপনায় কিন্তু প্র্যাকটিক্যালি যেতে পারছি না, পরিবর্তনের যে চর্চায় যেতে পারিনি। আকাঙ্ক্ষা ছিল সেই জায়গায় কাঙ্ক্ষিত হারে যেতে পারছি না। ফরিদুল হক, সার্বিকভাবে তো কিছু বলার নাই, মনে করেন হেলাল ভাই দারুণ ভাবে বলছেন। হেলাল ভাইরা তো ওই রাজনীতিটাই চালু রাখতে চান যে সব জায়গাতে ধরেন নিজেদের লোকদেরকেই বসাবে। এখন আমি ঠিক জানি না যে স্থানীয় সরকার নির্বাচনটা হোক, তাহলে না, খুব ভালো স্থানীয় হতো। সরকার নির্বাচন নিয়ে প্রশাসক নিয়ে কিন্তু ইস্যু না ভাই। ইস্যুটা হচ্ছে যে প্রশাসক বসালেন কিন্তু ওই আইনটাই চালু রাখা হলো, যে ওই আইনটা কিন্তু গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগের লোকদেরকে পদচ্যুত করার জন্য এই আইনটা করা হয়েছিল। এটা একটা বিশেষ পরিস্থিতি। এখন কিন্তু ওই আইনটাই রাখা হলো স্থানীয় সরকার। তো ওই জায়গাটা এবং স্থানীয় সরকার নির্বাচন আমরা কতদিন পরে পাবো, কোনটা পাবো না, সেই প্রশ্নগুলো রয়ে গিয়েছে। আরেকটা হচ্ছে যে মহাসচিব বলছেন প্রতিষ্ঠান বলতে ধরেন সব প্রতিষ্ঠান তো একরকম না। আপনি ডিসি বসানো একরকম, বিচারপতি বসানো তো আরেক রকম। আবার ধরেন সাংবিধানিক যে প্রতিষ্ঠান, দুদক, মানবাধিকার কমিশন, কিংবা ধরেন অডিটর জেনারেল অফিস, আপনার পিএসসি, এইগুলোর প্রধান বসানো তো আরেক রকম। তো সবগুলো কিন্তু একরকম না। Right. আবার ব্যাংকে ধরেন আর্থিক খাতে ধরেন সরকারি প্রতিষ্ঠান কয়টা, বেসরকারি প্রতিষ্ঠান বেশিরভাগই তো দলীয় লোকদের কাছে। কারণ যখন যেই দলের লোকেরা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের লোকেদের হাতে ব্যাংকগুলো ছিল, এখন আস্তে আস্তে ধরেন এই কয়েকদিনের মধ্যে বিএনপির লোকেরা সবগুলো দখল করে নিয়েছে। সবগুলো এখন তারা বলতেছে কি এটা আমাদের ব্যাংক ছিল, আমরা নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। এখন শেষ করবো। জামাত করলো এটা। জি, শেষ করবো। বিএনপি কোন ব্যাংক নিছে আমি বুঝলাম না, জামাত করলো। বিএনপি তো কোনো ব্যাংক ট্যাঙ্ক নেই। জানাব আজিল বারী হেলাল, প্রত্যাশার ভাই, কথা দিয়ে শেষ বেশিরভাগ করবো। জায়গাতে তো বিএনপির লোকেরা পরিচালনা পর্ষদ নিয়ন্ত্রণ করতেছে, বেশিরভাগ প্রাইভেট। কোনটা? দুই একটা উদাহরণ দিতে পারেন? কোনটা? আমি তো দেখলাম আব্দুল্লাহ আল মিন্টুর হাতে কয়টা ব্যাংক? ন্যাশনাল ব্যাংক কোথায়? আপনার ন্যাশনাল বেশিরভাগ ব্যাংক জায়গায়। আগে জায়গায় ছিল, এখনো মনে হয় তাদের ন্যাশনাল ব্যাংক। না, না, বরঞ্চ ইসলামী ব্যাংক দখল হয়ে গেছিল। সেই ইসলামী ব্যাংক জামাত ইসলাম জোর করে নিয়েছিল। এখন আমরা একটা নিয়মের মধ্যে ঠিক করেছি, সেটা একটা নিয়মের মধ্যে করেছি। বিএনপি কেউ এখনো কোনো ব্যাংকে ট্যাঙ্কে যায়নি, এই তথ্যটাও কিন্তু ফ্যাক্ট চেক করা উচিত। ফরিদ, না ভাই, আব্দুল্লাহ আল মিন্টু এবং তাবিদাউল কোন ব্যাংকের মধ্যে আছে এটা একটু মানে এই ব্যাংকে তো ওনাদেরই শেয়ার ছিল আগে। আরো আছে, আমার কাছে সবগুলো ডেটা নেই, আপনি দেখেন না ব্যাংকগুলো কাদের আছে। বা নতুন করে কোনো বিএনপির কোনো নেতারা কোনো ব্যাংক ট্যাঙ্কের মধ্যে যায়নি ভাই। আর যদি যে থাকে নতুন না, পুরনো ব্যাংকগুলোই, পুরনো ব্যাংকে যদি কেউ মালিক থাকে, এই আমাদের ন্যাশনাল ব্যাংকের ব্যাংক আমরা ইউনিভার্সিটি থেকে জানি যে তাহের ভাই হলো ব্যাংকের মারা গেছে, উনি নিচে ওনার ছেলেরা হয়তো থাকতে পারে এখন, আমি জানি না এইসব সম্বন্ধে। আমার ছোটবেলা থেকে জানতাম তাহের ভাই ছেলের মালিক, তাই না? পূর্তমন্ত্রীর বাবা আমরা যখন ইউনিভার্সিটি ছাত্র তখনই জানি যে ন্যাশনাল ব্যাংকের মালিক হলো তাহের ভাই, আমাদের ওই নাঙ্গলকোটের এমপি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক, সময়ের স্বল্পতার জন্য আলোচনা এগিয়ে নিতে পারছি না। সম্মানিত আলোচকদের কথার সূত্র ধরে শুধু এটুকুই বলবো যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আসলে জুলাই অভ্যুত্থান হয়েছিল, সেই পরিবর্তনের আকাঙ্ক্ষার কাছাকাছি যাতে রাজনৈতিক দলগুলো যেতে পারে এবং নানা বিষয়ে তাদের হয়তো মতপার্থক্য থাকবে, সেটিই গণতন্ত্রের সৌন্দর্য, কিন্তু দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে তারা এক কাতারে সামিল হবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।